আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়ম কানুন থাকছে। যে উচ্চারণগুলো আহ, বরাবরের মতো আপনাদের কাছ থেকে আমি শুনবো এবং একটি কবিতা আবৃত্তি থাকবে। আপনাদের বেশ অনেকেই কবিতা আবৃত্তি পাঠিয়েছেন অ্যাসাইনমেন্ট হিসেবে, এগুলো আমি এখনো রেসপন্স করিনি, রেসপন্স করব। আর আজকেও একটা কবিতা আবৃত্তি থাকবে, সেটা হচ্ছে জীবন আনন্দ দাশের লেখা বনলতা সেন। একটু বিখ্যাত একটা কবিতা বেশ, এবং কবিতাটা একটু ভিন্ন ধাঁচের। এতদিন একটা ছড়া এবং কবিতার চেয়ে একটু ভিন্নতা রয়েছে, বেশ কিছু ভিন্নতা রয়েছে এই কবিতার মধ্যে। আহ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসে। শুরুতেই যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যে কোনো শব্দের শুরুর বর্ণের সঙ্গে যদি ব ফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ হয় না। যেমন আমরা একটু দেখি স্বপ্ন। এখানে শুরুতে স রয়েছে, দন্ত স রয়েছে, তার সঙ্গে ব ফলা রয়েছে, কিন্তু ব ফলার উচ্চারণ কিন্তু আমরা করছি না, আমরা করছি স্বপ্ন। তারপর হচ্ছে দ্বিধা। শব্দের শুরুতে ব ফলা রয়েছে কিন্তু তার উচ্চারণ আমরা করছি না, তার মানে উচ্চারণ হচ্ছে না। শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, আহ তার উচ্চারণ আমরা করছি না শব্দের শুরুতে শুরুর বর্ণের সঙ্গে। যেমন স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেতভুজা, স্বাস্থ্য, স্বাধীনতা। শব্দের মাঝখানে বা শেষের বর্ণের সঙ্গে যদি ব ফলা যুক্ত হয়, তাহলে যে বর্ণটির সঙ্গে ব ফলা যুক্ত হয় সেটি দুইবার উচ্চারণ হয়, অর্থাৎ দ্বিত হয়। যেমন বিশ্বাস। এই শব্দটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই, আমরা কিন্তু সবাই এই উচ্চারণগুলো জানি, কিন্তু কিন্তু কেন এই উচ্চারণগুলো এমনটা হচ্ছে সেটা জানি না অনেকেই। যেমন বিশ্বাস, মাঝখানে তালব্য স রয়েছে, স রয়েছে, এর সঙ্গে ব ফলা, ব এর উচ্চারণ হচ্ছে না কিন্তু স দুইবার উচ্চারণ হচ্ছে। যেমন বিশ্বাস। তেমনি অশ্ব, স দুইবার উচ্চারণ হচ্ছে, ব ফলা উচ্চারণ হচ্ছে না, মানে দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। অদ্বিতীয়, অন্যয় কর্ণ। বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয় কর্ণ। উপসর্গ যদি কোনো শব্দের সঙ্গে থাকে, তার এবং এরপরে যদি দয়ের সঙ্গে ব ফলা থাকে, তাহলে আমরা দেখতে পাই যে বয়ের উচ্চারণটা হচ্ছে। যেমন উৎবেল, আমরা এখানে বয়ের উচ্চারণটা করছি। উৎবেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। এই দুইটা শব্দ অনেকেই উচ্চারণ ভুল করে বলে উদ্বোধন, উদ্বোধক। মানে ধয়ের উচ্চারণটা অনেকে ঠিকভাবে করে না। যেমন উদ্বোধন, উদ্বোধক। কোন উচ্চারণ, কোন শব্দের উচ্চারণ যদি আমাদের সমস্যা হয়, আমরা শব্দটাকে ভেঙে ফেলতে পারি। যেমন আহ উদ্বোধন, উদ্বোধক, এভাবে করে ভেঙে ফেলতে পারি যদি আমাদের উচ্চারণের সমস্যা হয়। এটা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে এটা ভুলভাবে উচ্চারণ করে বলে উদ্বোধন, বলে উদ্বোধক। হ্যাঁ, এটা একটু কানে লাগে বেশ। গয়ের সঙ্গে ব ফলা যদি যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ প্রায় অক্ষর থাকে, তার মানে ব ফলার উচ্চারণটা হবে। যেমন দিক বিদিক, দিক বধূ, ঋগ্বেদ। পাশে কিন্তু সবগুলো শব্দেরই উচ্চারিত রূপ কিন্তু দেওয়া আছে, তো ওগুলা দেখে দেখে আপনারা উচ্চারণ কিন্তু ভালোভাবেই করতে পারবেন। আহ দিক বিদিক, দিক বধূ, ঋগ্বেদ। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ হয় না। যেমন উচ্ছ্বাস, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। উচ্ছ্বাস, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। উচ্ছ্বাস, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। ম ফলার উচ্চারণ, ম ফলাও ঠিক ব ফলার মতো শব্দের শুরুর বর্ণের সঙ্গে যদি ম ফলা থাকে তাহলে ময়ের উচ্চারণ হয় না, সামান্য নাকি স্বরে উচ্চারণ হয়। যেমন দেখি স্মারক, স্মৃতি, স্মরণ। ম ফলা যদি ঠিক ব ফলার মতোই শব্দের মাঝখানে বা শেষের বর্ণের সঙ্গে যুক্ত থাকে, তাহলে যে বর্ণটির সঙ্গে যুক্ত রয়েছে তা সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর। আমরা অনেকেই উচ্চারণ করি গ্রীষ্ম এখনো, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ ঠিক গ্রীষ্ম। ভীষ্ম, এটা একটা ঐতিহাসিক চরিত্র ভীষ্ম। রশ্মি, আমরা অনেকেই বলি রশ্মি। সূর্যের অতি বেগুনি রশ্মি বলি, রশ্মি না রশ্মি। ছদ্মবেশ, ছদ্মবেশ, জাতিস্বর। গ, উ, ট, মূর্ধন্য ন, দন্ত ন, ম এবং ল। এই সাতটা বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয়
তাহলে ময়ের উচ্চারণটা হবে। যেমন জন্ম, যেমন বাগ্মী, যুগ্ম, উন্মাদ। আমরা অনেকেই বলি যুগ্ন, আমরা বলি যুগ্ন সম্পাদক, যুগ্ন আহ্বায়ক, যুগ্ন বলি না, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে যুগ্ম, যুগ্ম। বাগ্মী মানে যে বাকপটু, যে অনেক বেশি ভালো কথা বলতে পারে, চটুল, খুব কথা বলতে পারে, বাগ্মী, বাগ্মী, হ্যাঁ, বাগ্মী না, বাগ্মী। আচ্ছা, উন্মাদ উচ্চারণ করতে গিয়ে অনেকে উচ্চারণ করে উম্মাদ, উম্মাদ না, উন্মাদ। আচ্ছা, এবার আসি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয় তাহলে ম ফলার উচ্চারণটা হয় না। যেমন আমরা একটু দেখি, সংযুক্তি বর্ণটি সামান্য অনুনাসিক, মানে কি নাকি স্বরে উচ্চারণ হয়। যেমন লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মীতে আমরা এটা একটা ক্ষীয়, আমরা এটাকে ক্ষীয় বলি সংক্ষেপে, কিন্তু এটা কয়ে মূর্ধন্য শয়ে ক্ষীয়। এটার নাম হচ্ছে, এটা যুক্ত বর্ণটি হচ্ছে কয়ে মূর্ধন্য শয়ে ক্ষীয়, মানে কয়ের সঙ্গে মূর্ধন্য শয়ের যুক্ত, যুক্ত অবস্থায় আছে, যোগ আছে, হ্যাঁ, যুক্ত অবস্থায় আছে। এর সঙ্গে নিচে যেটা সেটা হচ্ছে ম ফলা। তার মানে এখানে যদি ম ফলা থাকে তাহলে তার উচ্চারণটা একটু নাকিস্বর হবে। যেমন লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, সূক্ষ্ম তো নয়, যক্ষা, যক্ষা, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা। কিছু শব্দ আছে যারা নিয়মের বাইরে কাজ করে, যেমন উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। আমরা এর আগে আহ বিউভলের আহ্বান টাং টুইস্টারটা পড়েছিলাম না? ওটা নিয়ে অনেকের একটু কনফিউশন ছিল, অনেকে আবার আমার কাছ থেকে জেনে নিয়েছে যে কেন, কোন নিয়মের কারণে এমনটা হচ্ছে, সেই নিয়মটা নিয়ে আলোচনা করছি। হয়ের সঙ্গে যদি ব যুক্ত থাকে তাহলে হয়ে ব, মানে হয় ব এর পরিবর্তে ওভা উচ্চারণ হবে। যেমন আহ্বান, হ এবং ব কিন্তু উচ্চারণই হচ্ছে না টোটালি। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। হ যোগ ব মানে হয় ব, এর আগে যদি ইকার থাকে তাহলে হয় ব এর পরিবর্তে উচ্চারিত হবে উভ, মানে হ্রস্ব উ ভ। যেমন জিহ্বা, জিহ্বা, বিউভল, জিহ্বা না কিন্তু, বা জিহ্বা না, জিহ্বা, বিউভল, জিহ্বার ব্যায়াম, বিউভল, বিউভল, হ্যাঁ, বিউভলের আহ্বান যেটা আমরা পড়েছিলাম, বিউভল। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের উচ্চারণ। আজকের উচ্চারণগুলো একটু ভিন্ন, তাই আপনারা, আমি যখন কারো পড়া নিব তখন আপনারা একটু নিজেরা নিজেরা চর্চা করবেন যাতে উচ্চারণগুলো ভালোভাবে শোনাতে পারে। এবার চলে যাচ্ছি কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এটা একটু জানা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথমত শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে কেন আপনার মানুষ কেউ মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে, তাই না? আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণটাই ঠিক করার জন্য ক্লাসে ভর্তি হয়েছি। তো উচ্চারণটা অবশ্যই আপনি যাই করেন না কেন, শুদ্ধ উচ্চারণ আপনাকে অন্য মাত্রা দেবে, আপনার বক্তব্য, আপনার আবৃত্তি, আপনার উপস্থাপনা। ঠিক আছে? তো উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। শুদ্ধ উচ্চারণ মেনটেন করে আমাদেরকে আবৃত্তি চর্চা করতে হবে। কারণ আমরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা এই ছড়া বা বা শব্দকল্পদ্রুম, সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম, সুকান্ত ভট্টাচার্যের দুর্মর, আমরা প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করেছি। আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমি অনেকের কাছে পাবো যে খুব সুন্দর উচ্চারণ করেছেন নিশ্চয়ই। তো এই উচ্চারণগুলো আমরা আসলে প্রয়োগ করি, প্রয়োগ করার একটা ভালো জায়গা হচ্ছে আবৃত্তি। আর গলা ছেড়ে আবৃত্তি করলে উচ্চারণের জড়তা দূর হয়, গলাটাও কিন্তু খোলে। ঠিক আছে, আমি আমার শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, আমি মাঝে মাঝে একটা খুব মজার ঘটনা বলি। আমার শিক্ষক এত সুন্দর করে কথা বলতেন যেন, মানে তার কথায় যেন প্রেমে পড়া যায়, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার উচ্চারণ, এত মুগ্ধ হয়ে তার কথা আমি শুনতাম। তো আমি একবার, আমার কণ্ঠ তখনও ঠিক এমনটা হয়নি যেমনটা আপনারা আমাকে শুনছেন। তো আমি, আমার স্যার আমার সঙ্গে এভাবে কথা বলতো, আনিস তুমি ভালো আছো, এভাবে করে কথা বলতো আমার সঙ্গে। তা আমি স্যারকে একবার কপি করে করেই কথা বলছি, হ্যাঁ স্যার ভালো আছি, এইভাবে করে কথা বলছি। তা আনিস তুমি এভাবে কথা বলছো কেন? আমি বললাম যে স্যার আমার তো আপনি যেভাবে কথা বলেন তো আমার খুব ভালো লাগে।
কিন্তু তুমি যেভাবে কথা বলছো মানে আরোপিত করে কথা বলছো, এটা হচ্ছে আরোপ করা, যে তুমি হ্যাঁ ভাইয়া ভালো আছি কি করছেন এইভাবে করে কথা বলছো তুমি। এটা করলে তোমার কণ্ঠ নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বলি, ভাইয়া আপনার মতো কণ্ঠ আমার কখন হবে? তো বলছে তুমি চর্চা করে যাও, অবশ্যই হবে। হ্যাঁ, তখন থেকে আমি কখনো সেই আরোপিত ভঙ্গিমায়, অনেকে যেভাবে বলে যে হ্যাঁ ভালো আছি কি করছেন, ইচ্ছাকৃত ভাবেই বলে তারা, সেটা শুনতে খুবই অড লাগে, খুবই মানে কানে লাগে, একদমই ভালো লাগে। আমাদের একজন শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের, নাম বলবো না, কেউ চিনতেও পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি। তো স্যারটা আমাদেরকে ম্যানেজমেন্ট পড়াতে হলো, হোয়াট ইজ ম্যানেজমেন্ট এভাবে করে কথা বলতো, শুনতে খুবই বিরক্তি লাগতো। কিন্তু স্যার মনে করতেন যে এভাবে কথা বলাটাই বোধহয় সুন্দর। কিন্তু তিনি তো চর্চা করে করে তার কণ্ঠটাকে ওই জায়গায় নেননি, তিনি একটা আরোপিত ভঙ্গিতে কথা বলেন। অনেকে আবৃত্তি করে, আবৃত্তি করতে গিয়ে এভাবে করে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ এভাবে বলে কি আদৌ সুন্দর লাগছে? না, এটা তো তার আরোপিত একটা কণ্ঠ, সেটা তার নিজের কণ্ঠ না। এবং এই আরোপিত কণ্ঠে যদি একটা মানুষ কথা বলতে থাকে প্রতিনিয়ত, তাহলে তার কণ্ঠটা ওই আরোপিত কণ্ঠের মতো হয়ে যাবে, যেটা খুবই মানে বাজে শোনাবে। ঠিক আছে, তাই আমি বলি কি, নিজের যে ন্যাচারাল কণ্ঠ আছে সেটাই সুন্দর, এবং সেটা চর্চা করতে করতে কণ্ঠটা একেবারে স্বাভাবিকভাবেই আরো সুন্দর হয়ে উঠবে। কিন্তু কখনো আরোপিত ভঙ্গিমায় অন্যের স্বর নকল করে উচ্চারণ করা বা কথা বলার চেষ্টা করা একদম উচিত নয়। কেমন? এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার। আচ্ছা, তো উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ আবৃত্তির ক্ষেত্রে, আবৃত্তির মাধ্যমে আমরা উচ্চারণগুলো প্রয়োগ করে চর্চা করি। দুই নাম্বার হচ্ছে একটা কবিতায় কোথায় কোথায় আমরা থামবো, কোথায় কোথায় পজ দিব। যেমন আহ আমরা আবৃত্তি করেছি না, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবনের পরে পজ দিয়েছি, হঠাৎ বাংলাদেশের পরে পজ দিয়েছি। তেমনি যদি এখানে একটা কবিতাটির কিছু লাইন যদি আমরা বলি, হাজার বছর ধরে পজ দিলাম, আমি পথ হাঁটিতেছি, পজ দিলাম, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবিরা তাদের লেখায় কোথায় কোথায় থামতে হবে বা কতটুকু থামা উচিত, তার জন্য বিভিন্ন বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন যাই বলি না কেন এটা ব্যবহার করে। কিন্তু যিনি আবৃত্তিকার, যিনি একটা কবিতা আবৃত্তি করবেন বা যিনি একটা লেখা পড়বেন, হতে পারে সেটা কোথাও পড়ছেন, কোন একটা অনুষ্ঠানে পড়ছেন, রেডিও টেলিভিশনে পড়ছেন, তিনি কি করেন নিজের মতো করে পজ দিয়ে নেন বা অবলিক চিহ্ন দিয়ে নেন যে তিনি কোথায় কোথায় থামবেন। কবিরা কমা, দাড়ি, রেফ, কোলন, সেমিকোলন ইচ্ছা মতো ব্যবহার করেন, তাই না, নিজেদের প্রয়োজন। কিন্তু আবৃত্তিকারা তার উপরেও ব্যবহার করেন। কেন? কারণ যেন প্রত্যেকটা বাক্য স্পষ্ট করে সুন্দরভাবে গুছিয়ে বলা যায়। আমরা পজ কেন দিই, বিরতি কেন দিই? বিরতি এই কারণে দিই, কারণ হচ্ছে কি একটা লেখা বা একটা কথা, একটা বক্তব্য যাই হোক না কেন, যেন সেটা গুছিয়ে উপস্থাপন করা যায় এবং সেটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমি যদি বলি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এটা রিডিং পড়া হচ্ছে। আমি যদি বলি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তাহলে এটা আরো বেশি শ্রুতি মধুর লাগছে। এই কারণে যে কোনো বাক্য একটু পজ দিয়ে, কোথায় কোথায় পজ দিয়ে এটা যদি ঠিক করে নেওয়া হয় তাহলে সুন্দর লাগে শুনতে, এবং সেটা শ্রোতাদের কাছে আরো অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং শুনতে অনেক বেশি ভালো লাগে। রিডিং পড়া আর আবৃত্তি করা এক জিনিস নয়। একটা কবিতা পড়ার সময় সবার যে সমস্যাটা হয় যে স্যার, আহ, ধরেন এই জীবনানন্দ দাশের কবিতা আমি কিভাবে বুঝবো যে এটা আমার কিভাবে পড়া উচিত বা কোন আবেগে পড়া উচিত? এটাকে বলা হয় রস। আমরা আগামী ষষ্ঠ ক্লাসে সম্ভবত আমরা কাব্যতত্ত্বের 9টি রস নিয়ে পড়বো। ধরা যাক একটা দুঃখের কবিতা, আপনি কি সেটা হেসে হেসে আবৃত্তি করবেন? তা তো নিশ্চয়ই নয়। ঠিক আছে, একটা শোকের কবিতা, যে কবিতায় একজন মানুষ মারা গিয়েছে তার কথা বলা হচ্ছে, আপনি কি সেই কবিতায় হাসি হাসি মানে হেসে হেসে আবৃত্তি করবেন? ধরা যাক এমন হয়, কবর কবিতাটি আমরা অনেকেই পড়েছি, অনেকের প্রিয়, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তাই না? আমরা যখন শোক মানে কারো মৃত্যু শোকে যখন আমরা কষ্ট পাই, আমাদের মুখে হাসি বের হয় না, আমাদের মধ্যে একটা দুঃখ ভারাক্রান্ত মন থাকে, সেটা আমাদের ভেতরেই থাকে, এটা মানব জীবনের মানুষের মধ্যেই গুণ, কিন্তু আমরা জানি না যে এই কবিতার মধ্যে কিভাবে আমি আমার যে ভেতরের যে গুণটা আছে, ভেতরের যে রসটা আছে কিভাবে বের করবো।
আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যখন কথা বলেন তখন আপনি স্বাভাবিকভাবে আপনার কণ্ঠে একটা রোমান্টিকতা কাজ করে, একটা প্রেম কাজ করে, তাই না? ঠিক আছে। কিন্তু আবৃত্তি করতে গেলেও ওই ধরনের কবিতার মধ্যে একটা রোমান্টিকতা আপনাকে কণ্ঠের মধ্যে ধারণ করতে হবে। ঠিক আছে। ধরা যাক আমার মুড খুব ফুরফুরে, আমি খুব আনন্দিত, কিন্তু হুট করে আমাকে বলা হচ্ছে একটা কবিতা আবৃত্তি কর, কিন্তু একটা দুঃখের কবিতা আমার খুব প্রিয়। আমি কি সেই ফুরফুরে মুডটি ব্যবহার করতে পারবো? না, আমার সেই দুঃখ ভারাক্রান্ত মনটাকেও হাজির করতে হবে সেই কবিতাটা পড়তে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, যারা অভিনেতা, খুব ভালো একটা দিন, কিন্তু সে একটা মানে অভিনয় করার সময় এমন একটা মানে খলনায়কের চরিত্রে অভিনয় করছে, তাকে সেই খলনায়কের বেশি তাকে ধরতে হয়। তো এটা হচ্ছে আমাদের যে কোয়ালিটি আছে, আমাদের যে রস আছে, সেই রসটা আমরা যখন যেখানে প্রয়োজন তখন সেখানে ব্যবহার করার জন্য উপযোগী করে তুলি। এটা হচ্ছে ভয়েস আর্টিস্টের কাজ, আবৃত্তিকারদের কাজ। আচ্ছা, তো এই কবিতাটি আমি কিভাবে পড়বো? এই কবিতাটার মধ্যে আমরা পড়তে গেলে আমরা বুঝবো যে কবি জীবনানন্দ দাশ অনেক দূর পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। তিনি নাটোরের বনলতা সেনের দেখা পেয়েছেন, তার মধ্যে রোমান্টিকতা কাজ করছে। হ্যাঁ, তো এই একটা ব্যাপার কাজ করছে, তার মানে একটা হতাশা আসবে, একটা রোমান্টিকতার ব্যাপার আসবে। তার মানে একটা কবিতা শুধু একটা রস হয় না, বেশ কয়েকটা রস হতে পারে। সেখানের মধ্যে দুঃখ থাকতে পারে, হতাশা থাকতে পারে, প্রেম থাকতে পারে, আনন্দও থাকতে পারে। তো এই হচ্ছে কি বিষয়। আর আর স্বর, আমাদের স্বর একটা কবিতায় কিন্তু আমি যদি এভাবে পড়ি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তখন সবাই আমাকে বলছেন আপনি তো রিডিং করছেন, এটা তো আবৃত্তি হচ্ছে না। আসলেই হচ্ছে না, কারণ আবৃত্তি করা আর রিডিং পড়া পার্থক্য রয়েছে। আবৃত্তি জিনিসটা কি? আবৃত্তি হচ্ছে যে কোনো কবিতা মুখস্থ করা, আমাদের স্মৃতি থেকে যখন আমরা সেটা পাঠ করি, মানে স্মৃতি থেকে মুখস্থ করে যখন আমরা কোনো কিছু বলি সেটা হয় আবৃত্তি। আর যখন আমরা দেখে দেখে পড়ি সেটা হয় পাঠ। আর আবৃত্তি যখন আমরা করি তখন শব্দের শুদ্ধ উচ্চারণ ঠিকঠাক রাখার চেষ্টা করি, রস মানে কবিতার ভাব বা আবেগটা ঠিক রাখার চেষ্টা করি, স্বরের উত্থান পতন করার চেষ্টা করি প্রয়োজনে, যতখানি প্রয়োজন। সবকিছু মিলিয়ে যখন আমরা আবৃত্তি করি, সেটা যখন শ্রোতা দর্শকদের হৃদয়কে স্পর্শ করে, তখনই সে একজন আবৃত্তিকারের সার্থকতা। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর মাঝে মাঝে আমাদের স্বরটাকে আমরা উঠাবো নামাবো, এই জিনিসটাও কিন্তু আবৃত্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। না হলে আবৃত্তি খুব ম্যারম্যারে হয়ে যায়, ম্যারম্যারে মানে খুব বোরিং লাগে, শুনতে ভালো লাগে না। ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। আর একটা কবিতায় কি বলা হয়েছে এটা বুঝতে হবে। আপনার খুব সুন্দর কণ্ঠ, আপনি খুব ভালো উচ্চারণ পারেন, কিন্তু আপনি আবৃত্তি করতে গিয়ে কবিতার ভাবের আশেপাশেও গেলেন না। হ্যাঁ, আপনি স্বাধীনতার কবিতা আবৃত্তি করছেন, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না। আপনি ভাষা আন্দোলনের কবিতা আবৃত্তি করছেন, আপনি ভাষা আন্দোলন সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। তাহলে আপনার মধ্যে সেই আবেগটা কিভাবে আসবে, সেই বোধটা আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন, তাই না? আপনি যা আপনি যা বলতে চান তা আপনি জানেন কিনা, আপনার জানার উপরে নির্ভর করে আপনার কণ্ঠের মধ্যে কতখানি আবেগ এবং স্বতঃস্ফূর্ততা আসবে। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা কবিতায় কি কি অর্থ শব্দ আছে সেগুলো আমাদের ভালোভাবে জানা দরকার, অর্থগুলো আমাদেরকে ভালোভাবে জানা দরকার। বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, আমি একটু আবৃত্তি একটু এটা একটু পড়ি, পড়ে পড়ে শোনাই যে কোন কোন কবি কি বলতে চেয়েছেন, তারপরে আমরা একটু আবৃত্তি করবো। আহ খুব বিখ্যাত একটি কবিতা বনলতা সেন, এটা অনেকেরই প্রিয় একটা কবিতা। আহ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কে পথ হাঁটছেন? কবি জীবনানন্দ দাশ পথ হাঁটছেন হাজার বছর ধরে। হাজার বছর ধরে তো মানুষ বাঁচে না, কিন্তু কবিরা তো তার কল্পনায় অনেক বছর বাঁচে, তাই না? আচ্ছা, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সিংহল সমুদ্র বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? সিংহল সমুদ্র মানে শ্রীলঙ্কার আশেপাশের সমুদ্র অঞ্চল আমরা ধরে নিতে পারি। আচ্ছা, মালয় সাগর বলতে কি বোঝানো হচ্ছে? মালয় সাগর নেই, মালয় উপদ্বীপ রয়েছে। সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমারের আশেপাশের সমুদ্র অঞ্চল। সেখানেও কবি ঘুরেছেন। বিম্বিসার অশোকের ধূসর জগতে। একটা সময় আমাদের এই উপমহাদেশে বৌদ্ধরা শাসন করত, পাল বংশ লোকেরা শাসন করত। ঠিক আছে, গোপাল, হ্যাঁ, তারপরে এরা শাসন করত। তখনকার সময় বিম্বিসার আর অশোক দুইজন সম্রাট ছিলেন। ঠিক আছে। তারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, বৌদ্ধ ধর্মকে প্রমোট করতেন। ঠিক আছে। সেই ধূসর জগতেও কবি গিয়েছিলেন। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। বিদর্ভ নগর হচ্ছে ভারতের একটা অঞ্চল, খুব মানে প্রাচীন একটা অঞ্চল। বিভিন্ন অঞ্চল আছে না যেগুলো একেবারে প্রাচীন অঞ্চল। হ্যাঁ, আমাদের যেমন মহাস্থানগড় আছে, ওরকম একটা প্রাচীন প্রাচীন অঞ্চল। আমি ক্লান্ত প্রাণ এক,
কবি ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, জীবনের বাস্তবতা। সমুদ্র সফেন মানে কি? সফেন মানে হচ্ছে ফেনাযুক্ত সমুদ্র বা ফেনা, ঢেউয়ের ফেনা। আহ আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নাটোরের বনলতা সেনের কাছে এসে কবি শান্তি পেয়েছেন, কবি এখানে বলছেন। এবার নাটোরের বনলতা সেনের রূপের বর্ণনা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। তার চুল এতটাই সুন্দর এবং ঘন কালো ছিল, যেন সেই বিদিশার রাতের অন্ধকারের মতোই ঘন কালো। বিদিশা হচ্ছে একটা শহর, সেই শহরের রাতের অন্ধকারের মতোই ছিল তার চুলের ঘন কালো, ঘন কালো চুল। মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি হচ্ছে একটা প্রাচীন নগর, সেই প্রাচীন নগরের কারুকার্যের মতোই ছিল তার মুখ, তার সৌন্দর্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, যে নাবিক অনেক পথ হেঁটে এসে দিশা হারিয়েছে তার রূপে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। কবি দেখেছেন, হয়তো কবি সে নাবিক। তারপরে কবিকে সেই বনলতা সেন বলছেন, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এবার আসি, আহ সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। হ্যাঁ, ধরা যাক জীবনের সন্ধ্যা নামে, জীবনের তারুণ্য, জীবনের বসন্ত কি সবসময় থাকে? একটা সময় আমরা বার্ধক্যের দিকে এগিয়ে যাই, তাই না? জীবনের কঠিন বাস্তবতার কাছে ফিরে যাই। তো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। আর আবার প্রতিদিন কিন্তু সন্ধ্যা আসে, রাত হয়, সকাল হয়, তাই তাই না? এইভাবে ধরে নিতে পারি আমরা। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। যখন সব রং নিভে যায়, তখন কবি তার পাণ্ডুলিপি খুলে বসেন। পাণ্ডুলিপি জিনিসটা কি? পাণ্ডুলিপি হচ্ছে কোন একজন লেখক চূড়ান্ত ভাবে কোন একটা লেখা প্রকাশ করবার আগে যে পাণ্ডুলিপি তৈরি করেন, যে পাণ্ডুলিপিটা তিনি প্রকাশককে দেন, প্রকাশকটা সেই পাণ্ডুলিপির ভিত্তি করে বইটা ছাপায়, সেটাই পাণ্ডুলিপি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, সেই পাণ্ডুলিপি করে আয়োজন মানে কবি তার পাণ্ডুলিপি খুলে বসেন কবিতা লিখবেন বলে। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী। একটা সময় সব পাখি ঘরে আসে, সব নদীও ঘরে ফেরে। এ জীবন ফুরায়, এ জীবনের সব লেনদেন। একটা সময় জীবনের লেনদেন ফুরিয়ে যায়, থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। কবি বনলতা সেনের প্রতি এতই মুগ্ধ হয়েছেন, তার প্রত্যেকটা চরে বনলতা সেনের কথাই, প্রত্যেকটা প্যারাই কবি বলেছেন। ঠিক আছে, একটা কবিতায়, বিশেষ করে জীবনানন্দ দাশের কবিতায় বোঝা যায় না স্ট্রেট কাট কবি কি বলতে চেয়েছেন, একটা রহস্য থাকে। কবিতা মানেই হচ্ছে একটা রহস্য। সেই রহস্যের কথা আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু বোঝা যাবে না কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত একটা গান আছে না, আহ কি যেন একটা গান, আমার ঠিক মনে পড়ছে না। সেই গানটিকে সবাই বলে যে এটা প্রেমের গান, না এটা কিন্তু স্রষ্টার প্রতি ভক্তির গান। সবাই মনে করে প্রেমের গান। ঠিক আছে, তো মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এ সবাই মনে করে এটা প্রেমের গান, কিন্তু এটা স্রষ্টার কথাই বলা হয়েছে, স্রষ্টার দেখা আমরা পাই না। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, একটা কবিতার মধ্যে অনেক রহস্য থাকে। এখন আর স্ট্রেট কাট, এখন কবি যারা কবিতা লেখেন তারা স্ট্রেট কাট বলে দেন যে এটা বোঝানো হয়েছে, কিন্তু আগের কবিতা কবির মধ্যে একটা রহস্য আছে, এবং রহস্যটাই আসলে মজা। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর বলবো না। এবার একটু আবৃত্তি করে একটু শুনে। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন। শুরুতে হাজার বছর ধরে, এই লাইনটা কিভাবে পড়লে এই লাইনটার উপরে আমি যথার্থ বিচার করতে পারবো, মানে আমার কণ্ঠে সেই আবেগটা তুলে আনতে পারবো। হাজার বছর মানে অনেক বছর, কিভাবে করা যায়? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশার, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ
যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আসেন আমরা সবাই মিলে এটা একটু চর্চা করি। হাজার বছর ধরে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, নিশীথের অন্ধকারে মালয় সাগরে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ অন্ধকারে দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক। আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মুখে তার শ্রাবস্তির কারুকার্য, তার শ্রাবস্তির কারুকার্য। শ্রাবস্তি 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 অতি দূর সমুদ্রের পর, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ, সবুজ ঘাসের দেশ। যখন সে চোখে দেখে সে চোখে দেখে দ্বীপের ভিতর, দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ের মতো চোখ তুলে, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যা আসে। সন্ধ্যা ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে,
সব পাখি ঘরে আসে, সব নদী ঘরে আসে, সব সব নদী নদী ফুরায় ফুরায় জীবনের সব ফুরায় লেনদেন জীবনের ফুরায় সব জীবনের লেনদেন। সব লেনদেন, সব লেনদেন থাকে শুধু থাকে অন্ধকার শুধু থাকে অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে মুখোমুখি বসিবার শুধু অন্ধকার, বনলতা সে। আসেন আরেকবার করি। হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি আমি পথ হাঁটিতেছি হেঁটেছি পৃথিবীর পথে, পৃথিবীর পথে, পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে সিংহল সমুদ্র সিংহল থেকে, সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মানস সাগরে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি অনেক অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, বিঞ্চার অশোকের ধূসর জগতে, অশোকের সেখানে ধূসর ছিলাম আমি। জগতে সেখানে ছিলাম আমি, আরো আমি। দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আরো দূর অন্ধকারে বিদর্ভ দূর নগরে, অন্ধকারে বিদর্ভ না বিদর্ভ, নগরে বিদর্ভ। বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল আমারই আমারে দুদণ্ড দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা নাটোরের সেন। বনলতা সেন। নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চুল তার কবেকার অন্ধকার অন্ধকার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর অতি দূর সমুদ্রের পর, পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, দিশা সবুজ ঘাসের দেশ সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, দারুচিনি চিনি দ্বীপের দ্বীপের ভিতর, ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে, তেমনি তেমনি দেখেছি তারে তারে অন্ধকারে, অন্ধকারে বলেছে সে বলেছে সে সে এতদিন কোথায় হায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে, নাটোরের তুলে বনলতা সেন। নাটোরের নাটোরের বনলতা বনলতা সেন। সমস্ত দিনের শেষে সমস্ত দিনের শেষে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, সে শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, ডানার আর মুছে রোদের ফেলে গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পৃথিবীর সব সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, পাণ্ডুলিপি করে আয়োজন, গল্পের তরে তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে আসে, সব নদী নদী সব সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। মুখোমুখি বসিবার বনলতা সেন। হ্যাঁ, এই কবিতাটা একটু ভালো করে চর্চা করে আমাকে পাঠাবেন, ঠিক আছে?
জি স্যার। এবার আজকের যে শব্দের যে আজকে এই কবিতাটা কিন্তু বেশ চর্চা করেই পাঠাতে হবে, এটা কিন্তু বাকি দুটোর মতো না, ঠিক আছে, একটু ভিন্ন আছে। হ্যাঁ, আচ্ছা। এবার আজকের যে আহ উচ্চারণগুলো আমি একে একে শুনে নেবো আপনাদের কাছ থেকে, স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা থেকে। মঞ্জুর এলাহি, মঞ্জুর এলাহি, মঞ্জুর এলাহি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা থেকে উচ্চারণগুলো একে একে করে যান। স্বপ- স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেতভুজা, শ্বেতভুজা, স্বাস্থ্য, স্বাধীনতা, শ্বেতভুজা, বিশ্বাস, শ্বেতভুজা, হুম, স্বাস্থ্য, স্বাধীনতা, বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, 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 অন্যয়, কর্ণ, কর্ণ, জি, উদ্বেল, উদ্ভাস্তু, উদ্বাস্তু, উদ্ভাস্তু না, না উদ্বাস্তু, 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 উদ্বোধন, উদ্বোধক, উচ্ছ্বাস, দিক বিদিক বলেননি, তত্ত্ব, দিক বিদিক বলেন। ও ওই দিক, ও দিক বিদিক, দিক বধূ, ঋগ্বেদ, তারপরে উচ্ছ্বাস, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, স্মারক, অন্তর্দন্ত, দন্ত না, দ্বন্দ্ব, 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 জি, স্মারক, স্মৃতি, সারণ, স্মরণ, স্মরণ, গ্রীষ্ম, স্মরণ, গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, আর তো নাই, ও আরো আছে, জন্ম, জন্ম, বাগ্মী, বাগ্মী, জি, জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা, তারপরে উষ্মা, উষ্মা, জ্যোতি, জ্যোতিমান, জ্যোতিষ্মান, 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 জি, কাশ্মীর, চক্ষুষ্মান, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, তারপরে জিহ্বা। জিহ্বা, বিহ্বল, ঠিক আছে, আপনার উচ্চারণ ভালো, জাস্ট একটু জড়তা কাজ করছে। রিডিং পড়েননি বোধ হয়, না? জি বেশ স্যার, কয়েকবার পড়লে ঠিক হয়ে যেত। ঠিক আছে, জি স্যার, চর্চা করে জি, যান, ঠিক আছে। জি, তাপসী ফেরদৌস, আনমিউট করেন, মিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি সন্দেশ। জি স্যার, জি স্যার, এক মিনিট আবার বেরো করে। স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেতভুজা, স্বাস্থ্য, স্বাধীনতা, বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, 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 অন্যয়, কর্ণ, তারপর উদ্বেল, উদ্বাস্ত, উদ্বোধন, উদ্বোধক, দিকবিদিক, দিকবধূ, ঋগ্বেদ, উচ্ছ্বাস, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব,
অন্তর্দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব, স্মারক, স্মৃতি, স্মরণ, গ্রীষ্ম, ভীষ্ম, গ্রীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, জন্ম, বাগ্মী, যুগ্ম, যুগ্ম উন্মাদ, না, এটা যুগ্ম না, এটা যুগ্ম। যুগ্ম, সরি, যুগ্ম, যুগ্ম, উন্মাদ, উন্মাদ না, উন্মাদ ন। উন্মাদই বলেছে স্যার, উন্মাদ। আচ্ছা আচ্ছা। আর লক্ষ্মী, লক্ষণ, যক্ষা, উষ্মা, উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান, চক্ষুষ্মান, হ্যাঁ চক্ষুষ্মানই বলেছি। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। ঠিক আছে তাপসী ফেরদৌস, ভালো হয়েছে, একটু চর্চা করেন। হ্যাঁ ঠিক আছে। আসাদুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেতভুজা, স্বাস্থ্য, স্বাধীনতা, বিশ্বাস, অদ্বিতীয়, অন্যয়, কর্ণ, উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক, উদ্বোধক, দিগ্বিদিক, উদ্বোধক, হ্যাঁ ঠিক আছে। দিগ্বিদিক, দিগ্বোধক, দিগ্বেদ, উচ্ছ্বাস, অন্ধ, স্মারক, স্মৃতি, স্মরণ, গ্রীষ্ম, ভীষ্ম, রশি, ছদ্মবেশ, ছদ্মবেশ না, জাতিস্বর, ছদ্মবেশ, 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 জাতিস্বর, নেক্সট জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা, উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, 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 আবার বলুন জিহ্বা, তো। আহ্বায়ক, হ্যাঁ ঠিক আছে, আহ্বায়ক, হ্যাঁ ঠিক আছে। জিহ্বা, বিহ্বল। ছদ্মবেশটা কেন জানি আমার বারবার মনে হচ্ছে ছদ্মবেশ উচ্চারণ করছেন। আচ্ছা ঠিক আছে, ছদ্মবেশ, ছ ছ ছদ্মবেশ, স হয়ে যাচ্ছে, জিভটাকে একটু তালুতে ছ, স্পর্শ করে উচ্চারণ করেন তো, উপরের তালুতে। ছ ছ ছ ছ, 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 এই তো, এই তো, এটাই ছ, ছদ্মবেশ। ছদ্মবেশ, এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। চক্ষুষ্মান, ওটা উচ্চারণ করেন তো একটু। চক্ষুষ্মান, এখন ঠিক আছে, ঠিক আছে আসাদ, ভালো হয়েছে উচ্চারণ গুলো, বাকিগুলো ঠিক আছে, চর্চা করে যান। মারুফা, 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 আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেতভুজা, স্বাস্থ্য, স্বাধীনতা, বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয়, কর্ণ, উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক, দিগ্বিদিক, দিগ্বধূ, ঋগ্বেদ, উচ্ছ্বাস, তথ্য, অন্তর্দ্বন্দ্ব, স্মারক, স্মৃতি, স্মরণ, গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, লক্ষ্মী, লক্ষণ, যক্ষা, উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান, আহ্বান, গহ্বর,
আহ্বায়ক, জিহ্বা, পিউভল। বাহ, খুব ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে। চর্চা করেন বাড়িতে মারুফা? হ্যাঁ, মোটামুটি করা হয়। মোটামুটি না, একটু বেশি করে করেন, যাতে 2.5 মাস পর মনে খুবই হয় না আমি অলস। কিছু শিখতে পারলাম। স্কুল, প্রাইভেট ঠিক আছে। কোচিং থাকে তো। আচ্ছা, আমি তো ব্যস্ত, তো আমিও থাকি, যতই ব্যস্ত থাকুক না কেন নিজের ভালোবাসার কাজের জন্য আমি সময় বরাদ্দ রাখি। ঠিক আছে, তখনই হ্যাঁ, হবে কি স্কিল গুলো ডেভেলপ প্লাস করবে। পার্ট টাইম জব করি তো, প্লাস অনেক বুঝতে পারছি। চাকরির মধ্যে হ্যাঁ, থাকি। ঠিক আছে, আচ্ছা, তবুও তার চর্চা মধ্যে এটা করবেন। অনেক প্রয়োজনীয়। একদম একদম ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ।